বিসমিল্লাহির রহমানের রহিম। আসসালামু আলাইকুম। ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে পাশে থাকবেন। আজ ১৯ মার্চ ২০২৬। আমরা দেখব কিভাবে ইরান আর ইসরায়েলের লড়াইটা শুধু অস্ত্রের ঝনঝনানি না, বরং একটা চেচে অর্থনৈতিক হিসাবনিকাশের খেলা হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন একটা সংঘাতের দিকে তাকাচ্ছি যা বিস্ফোরণের চেয়েও বেশি করে অর্থনৈতিক চশমা দিয়ে দেখতে হবে। ইরানের পার্লামেন্ট স্পিকারের এই যে দাবি যে ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত, এটা কিন্তু শুধু কথার কথা না, এটা আসলে তাদের দীর্ঘদিনের সংঘাতের একটা মৌলিক পরিবর্তনের দিকেই ইঙ্গিত দিচ্ছে, যেখানে ইরানের মিসাইল ইসরায়েলি ডিফেন্স সিস্টেম ভেদ করতে পেরেছে। তো চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। বছরের পর বছর ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যে লড়াইটা চলছিল সেটা ছিল এক ধরনের ছায়াযুদ্ধ, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন এটা সরাসরি মিসাইল আর ড্রোনের লড়াই। এই নতুন যুদ্ধের ময়দানটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে ইরানের কৌশলটা দেখতে হবে, আর তাদের পুরো কৌশলটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা বিশাল অর্থনৈতিক অসামঞ্জস্যের ওপর। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খরচের পার্থক্যটা একবার দেখুন। একটা শাহেদ ড্রোনের দাম যেখানে মাত্র ২০ থেকে $৫০,০০০, সেখানে একটা ব্যালিস্টিক মিসাইলের দাম হতে পারে ১০ থেকে ২০ লাখ ডলার। এই যে বিশাল ফারাক, এটাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। দি ইকোনমিস্টের গ্রেগ গার্লস্ট্রমের এই কথাটা কিন্তু একেবারে বিন্দুতে গিয়ে লেগেছে। তিনি বলেছেন এটা অনেকটা একটা বাইক থামাতে ফেরারি ব্যবহার করার মতো। মানে সস্তা আর প্রচুর পরিমাণে আসা জিনিস আটকাতে গিয়ে অবিশ্বাস্য রকমের দামি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তাহলে এবার চলুন সমীকরণের আরেকটা দিকে তাকাই। দেখি ওই ফেরারিটা আসলে কতটা দামি। $১,২৭,০০,০০০। ভাবা যায়? এটা হলো ২০২৫ অর্থবছরে আমেরিকার তৈরি করা মাত্র একটা থ্যাড ইন্টারসেপ্টর মিসাইলের দাম। মানে হামলা ঠেকাতে প্রত্যেকটা শটের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে, আর এই ইন্টারসেপ্টরগুলো ব্যবহার হচ্ছে প্রচুর। ২০২৫ সালের জুনে যে ১২ দিনের যুদ্ধটা হয়েছিল সেদিকে একবার তাকানো যাক। ইসরায়েল আর তার মিত্ররা কিন্তু শয়ে শয়ে অত্যাধুনিক ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল। প্রায় ১৫০টা থ্যাড, ৮০টার মতো SM-3 আর কম করে হলেও ৩৪টা অ্যারো-3 ইন্টারসেপ্টর। এই সংখ্যাগুলো শুনলেই খরচের ভয়াবহতাটা বোঝা যায়। আর মোট খরচ, সে তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। একটা হিসেবে দেখা গেছে একটা বড়সড় সংঘাতের প্রথম ২ দিনেই শুধু পেন্টাগন খরচ করেছে প্রায় $৫৬০ কোটি গোলাবারুদ। ভাবুন একবার, মাত্র ২ দিনে। আর যদি আমরা শুধু ইন্টারসেপ্টরগুলোর দাম ধরি, তাহলে ওই ১২ দিনের যুদ্ধে ইসরায়েল আর তার মিত্রদের খরচ হয়েছে আনুমানিক ২৬০ কোটি থেকে $৪৬০ কোটি উপরে। অনেক দেশের সারা বছরের প্রতিরক্ষা বাজেটের চেয়েও এটা বেশি। এখন কথা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে শিল্ড, সেটা টেকনোলজির দিক থেকে কিন্তু খুবই কার্যকর। ৯০%-রও বেশি হামলা এটা আটকাতে পারে। কিন্তু আসল প্রশ্নটা হলো, অর্থনৈতিকভাবে এটা কতদিন টিকবে? আর এখানেই আসল সমস্যাটা। শান্তিকালীন সময়ে আমেরিকা আর তার মিত্ররা বছরের পর বছর ধরে যে পরিমাণ ইন্টারসেপ্টর তৈরি করে মজুত করে, সেটা একটা বড় যুদ্ধ লাগলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়। এই চার্টটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। ২০১০ সাল থেকে আমেরিকা যে পরিমাণ থ্যাড ইন্টারসেপ্টর জমিয়েছিল তার প্রায় ২৫%, মানে ৪ ভাগের ১ ভাগ খরচ হয়ে গেছে ওই ১২ দিনের একটা যুদ্ধেই। এটা তাদের প্রোডাকশনের উপর কী পরিমাণ চাপ তৈরি করছে তা বোঝাই যাচ্ছে। এর ফলে সামরিক পরিকল্পনাবিদদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এই হারে যদি খরচ হতে থাকে, তাহলে এই প্রতিরক্ষা ব্যবস্থা আর কতদিন টিকিয়ে রাখা সম্ভব? আর এটাই আমাদের ইরান ইসরায়েল সংঘাতের এই নতুন অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষায় নিয়ে আসে। দেখুন, এই অ্যাট্রিশন বা ক্ষয় যুদ্ধের মূল উদ্দেশ্য কিন্তু শুধু কয়েকটা ড্রোন বা মিসাইলকে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করানো নয়। আসল লক্ষ্য হল যে দেশগুলো এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে তাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া। তাই হয়তো আধুনিক যুদ্ধে জয় পরাজয় সেরা প্রযুক্তি দিয়ে নির্ধারিত হবে না, হবে কার শিল্প ও অর্থনৈতিক ক্ষমতা কতটা টেকসই তার উপর। তাহলে কি আধুনিক যুদ্ধের বিজয় এখন বাজেটের লড়াইয়ে পরিণত হয়েছে? আমরা যা দেখলাম তাতে অর্থনৈতিকভাবে প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়ার এই মডেলটা একটা খুবই শক্তিশালী নতুন অস্ত্র। আর এটা আমাদের ভাবতে বাধ্য করছে যে ভবিষ্যতের যুদ্ধগুলো কি শুধু রণক্ষেত্রেই হবে, নাকি তার ভাগ্য লেখা হবে দেশগুলোর অর্থনৈতিক হিসাবের খাতায়?